চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান অবসান ঘটে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের, যার অবর্তমানে খোলনচলে বদলে চায় বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ। পতিত সরকারের অতিমাত্রার দিল্লি নির্ভরতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ঢাকার কৌশলগত ভরসা এখন ওয়াশিংটনে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকারও বজায় রেখেছে সেই ওয়াশিংটন নির্ভরতা। সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে উন্নত অধ্যায়ে। ডক্টর ইউনূসের সময়ে সই হওয়া বাণিজ্য চুক্তির পথ ধরে সম্প্রতি ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরে সই হয়েছে কৌশলগত জ্বালানি সহযোগিতা স্মারক। মার্কিন কর্মকর্তা পল কাপুর ও ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফর সেই সম্পর্কেরই জানান দেয়। তবে এই ভূরাজনৈতিক সমর্থনের সমান্তরালে বোয়িং থেকে $৩৭০ কোটি ১৪টি বিমান কেনাসহ শুল্ক চাপের মাধ্যমে নিজ পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছে ওয়াশিংটন। এদিকে মার্কিন ঘেঁষা কূটনীতির বিপরীতে ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি ও অবিশ্বাসের মেঘ এখনও কাটেনি। দিল্লির নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার বার্তা এবং ইরানের সংকটের সময় ভারত থেকে তেল আমদানি সত্ত্বেও গতি পায়নি দ্বিপক্ষীয় সম্পর্ক। শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং ভারতীয় ভিসা স্বাভাবিক না হওয়া সম্পর্কের টানাপোড়েনকেই স্পষ্ট করে। ২০০৪ সালে তাইওয়ান ট্রেড অফিস খোলা নিয়ে বেইজিংয়ের পুরনো অস্বস্তি কাটাতে এক চীন নীতিতে এখন অনড় ঢাকা। রাজনৈতিক গভীরতার চেয়ে অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহী বিএনপি সরকার। জুনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে সিটকার ২০০ ইউয়ানের তহবিল এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলছে জোর প্রস্তুতি। অন্যদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক গড়িয়েছে কৌশলগত পর্যায়ে। ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক সই সম্পন্ন হলেও এয়ারবাস থেকে বিমান না কেনায় অসন্তুষ্ট ইউরোপ। তবে পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ব্যালেন্সিং ডিপ্লোমেসি বা ভারসাম্যের কূটনীতি এখন ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে ওয়াশিংটনের কৌশলগত প্রতিরক্ষা ও বাণিজ্য প্রস্তাব, অন্যদিকে বেইজিংয়ের অর্থনৈতিক সহযোগিতা এবং দিল্লির সঙ্গে বিদ্যমান শীতলতা কাটিয়ে ওঠা। বাংলাদেশ প্রথম নীতিতে নতুন সরকার বৈশ্বিক এই সমীকরণ কতখানি নিজেদের পক্ষে ধরে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। দেশে হামের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সামান্য কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি নিয়ে কাটেনি উদ্বেগ। প্রতিদিনই হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে আসছে হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ১,১৬৮ জনের শরীরে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৯৩ জন শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৬১০টি শিশু। মোট আক্রান্ত ৭৬,০০০ পেরিয়ে গেলেও আশার কথা হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর প্রায় ৯৩% সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে গত এক মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসের শুরু থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দৈনিক রোগীর সংখ্যা প্রায় একই জায়গায় থমকে আছে। হামের প্রকোপ কমাতে অন্তত ৯৫% শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া প্রয়োজন বলে বলছেন ডাক্তাররা। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে। ডাক্তাররা বলছেন, আশা করা যায় জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই টিকাদানের সুফল আরও স্পষ্টভাবে দেখা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য দাবি করছে সংক্রমণ কিছুটা নিম্নমুখী। কয়েক সপ্তাহ আগের দৈনিক গড় সংক্রমণ ১,৫০০ থেকে এখন ১,১০০-এর ঘরে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ঈদের আগে ও পরে সংক্রমণের হার কিছুটা কমেছে। মে মাসের মাঝামাঝি যেসব শিশু টিকা পেয়েছে তাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত হতে জুনের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। তাই সুফল পেতে জুনের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই দাবির সাথে পুরোপুরি একমত নন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে মাঠ পর্যায়ে টিকাদানের ঘাটতির কারণেই সংক্রমণ দীর্ঘায়িত হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলার সময় এখনও আসেনি। টিকাদান কর্মসূচিতে মাইক্রো প্ল্যানিংয়ের ঘাটতি ছিল। প্রচারণার অভাবে অনেক অভিভাবক সময়মতো শিশুকে টিকা দিতে পারেননি। ৯৫% কভারেজ নিশ্চিত না হলে এই সংক্রমণ কমানো কঠিন হয়ে পড়বে। জুনের মাঝামাঝি সময়ে টিকার সুফল মিলবে এমন প্রত্যাশার মাঝেই শতভাগ শিশুর টিকা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের।
হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। গত কয়েক বছর ধরে তীব্র ডলার সংকটে ভুগতে থাকা দেশের অর্থনীতিতে এখন উল্টো হাওয়া। বাজার সচল রাখতে যেখানে এতদিন রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হতো, সেখানে এখন প্রায় প্রতিদিনই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে কোটি কোটি ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনার মূল কারণ কি এবং এর ফলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে? বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং কমতে থাকা রিজার্ভ বাড়াতে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদেরা বলছেন, রেমিটেন্সের উচ্চ প্রবাহ, রপ্তানি আয়ের ধারাবাহিক উন্নতি এবং অর্থ পাচার রোধে কড়াকড়ির কারণে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে প্রচুর অতিরিক্ত ডলার জমা হচ্ছে। আর এই সুযোগে বাজার থেকে নিলামের মাধ্যমে ডলার তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী বাজারে ডলারের সরবরাহ বেশি হলে এর দাম কমে যাওয়ার কথা, কিন্তু ডলারের দাম হঠাৎ খুব বেশি পড়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন রেমিটেন্স পাঠানো প্রবাসী ও রপ্তানিকারকেরা, যা দেশের অর্থনীতিকে নিরুৎসাহিত করবে। তাই বিনিময় হার একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য পর্যায়ে ধরে রাখতেই কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত ডলার কিনে বাজারে ভারসাম্য বজায় রাখছে। IMF এর পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বর্তমানে প্রতিদিন একটি নির্দেশক হার বা রেফারেন্স রেট নির্ধারণ করছে। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করে বলছেন, শুধু রেমিটেন্সের সাময়িক প্রভাবের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদী এই স্থিতিশীলতা ধরে রাখা যাবে না। এর জন্য প্রয়োজন রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং আমদানি ব্যবস্থাপনায় কঠোর প্রশাসনিক শৃঙ্খলা। সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনা কোনো সংকটের লক্ষণ নয়, বরং এটি বাজার ব্যবস্থাপনার একটি কার্যকর সুদূরপ্রসারী কৌশল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হলে তা একদিকে যেমন বিদেশি ঋণ পরিশোধে রাষ্ট্রের সক্ষমতা বাড়াবে, তেমনি সাধারণ মানুষের জীবনেও দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে বিমান ভাড়া লাগামহীন যাতাকালে পড়ে চরম নাজেহাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। 1.5-2 বছরের ব্যবধানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে, আর অভ্যন্তরীণ রুটেও টিকিট কাটতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত চাহিদার সুযোগে এক শ্রেণীর এজেন্সি কারসাজিকে দুষছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়িক কিংবা জরুরি প্রয়োজনে যারা নিয়মিত বিমানে যাতায়াত করেন, তাদের পকেট এখন অনেকটাই ফাঁকা। বছর দুয়েক আগেও ঢাকা কুয়ালালামপুর রুটের যে আপ ডাউন ভাড়া ছিল 30 থেকে 35 হাজার টাকা, তা এখন ছুঁয়েছে 50 হাজারে। একই চিত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। ওমরা ও হজের মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবের ভাড়া 40 হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে 80 হাজার থেকে 85 হাজার টাকায়। ভাড়ার এই আগুন লেগেছে অভ্যন্তরীণ রুটেও। ঢাকা থেকে রাজশাহী, সৈয়দপুর কিংবা পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত এখন সাধারণ মানুষের জন্য বিলাসিতা। শেষ মুহূর্তে একমুখী টিকিট 10 হাজার টাকাও ছাড়িয়ে যাচ্ছে। US বাংলা, নভোএয়ার বা এয়ার অ্যাস্ট্রার মতো বেসরকারি বিমান সংস্থাগুলো বলছে, জেট ফুয়েল বা বিমানের জ্বালানির দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে, তাতে টিকে থাকাই দায়। নাম প্রকাশ না করার শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, তেলের দামের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতাও ভাড়া বাড়ার অন্যতম কারণ। তবে গত 24 মে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম লিটার প্রতি প্রায় 40 টাকা কমানো হলেও টিকিটের দামে তার কোনো সুফল এখনও পাননি যাত্রীরা। এভিয়েশন খাতকে বাঁচাতে দ্রুত সরকারি নীতিগত সহায়তা ও কঠোর বাজার মনিটরিংয়ের দাবি ভুক্তভোগীদের। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেড। শুক্রবার দিবাগত রাতে হঠাৎই এখানে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় কোটি টাকার আমদানি রপ্তানি পণ্য। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এরই মধ্যে গঠন করা হয়েছে 5 সদস্যের একটি তদন্ত কমিটি। আর সেই কমিটিকে আজ শনিবার সকালের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল, তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের এটাকে স্বীকার করতে হবে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারব। প্রতিমন্ত্রী বলেন, তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও কমিটির প্রতিবেদনের মাধ্যমে নিরূপণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বারবার এমন অগ্নিকাণ্ড এবং প্রতিবারই শর্ট সার্কিটের যুক্তি নিয়ে খোদ প্রতিমন্ত্রী নিজেই তুলেছেন প্রশ্ন। দায়ীদের প্রতি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। গত বছরের 18 অক্টোবরও বিমানবন্দরের কার্গো শেডে আগুন লেগেছিল। প্রতিমন্ত্রী জানান, 3rd টার্মিনাল প্রকল্পের আওতায় জাপানের সাথে চুক্তিতে আমদানি ও রপ্তানির জন্য প্রায় 8 লাখ টন সক্ষমতার 2টি আধুনিক কার্গো গোডাউন নির্মাণাধীন থাকায় এখানে নতুন কোনো স্থায়ী শেড করা হয়নি। তবে এই ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। দেশের বন্ধ হয়ে যাওয়া এবং মূলধন সংকটে থাকা বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করতে 20,000 কোটি টাকার বড় তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 3 বছর মেয়াদী এই প্রাক অর্থায়ন স্কিম থেকে সর্বোচ্চ 7% সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা। তবে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীরা এই সুবিধা পাবেন না। স্থবির হয়ে পড়া রপ্তানি খাতকে সচল করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবার বড় উদ্যোগ নিল সরকার। সরকারের আগে ঘোষিত 60,000 কোটি টাকার উৎপাদন ও কর্মসংস্থান পুনরুজ্জীবন প্যাকেজের অংশ হিসেবে এই 20,000 কোটি টাকার তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার মূল লক্ষ্য তারল্য সহায়তার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া বা আংশিক সচল থাকা বৃহৎ কারখানাগুলোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই ঋণের টাকা কোনো বিদ্যমান পুরনো ঋণ পরিশোধ বা সমন্বয়ে ব্যবহার করা যাবে না। কাঁচামাল কেনা, গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ এবং সর্বোচ্চ 4 মাসের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার খরচ করা যাবে এই অর্থ। তবে শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থ পরিশোধ করতে হবে ব্যাংক বা MSF হিসেবের মাধ্যমে, যেখানে জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, ব্যবস্থাপনা ব্যর্থতা বা প্রযুক্তিগত অদক্ষতার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এই তহবিল ব্যবহার করে ঘুরে দাঁড়াতে পারবে। তবে ঋণের অপব্যবহার ঠেকাতে ব্যাংকগুলোকে সাপ্তাহিক ও ত্রৈমাসিক ভিত্তিতে কঠোর তদারকি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যে কোনো পরিদর্শনে অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক ও ঋণ গ্রহীতা উভয়কে অতিরিক্ত জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে ঋণের শতভাগ ঝুঁকি সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক বহন করলেও সঠিক তদারকির মাধ্যমে এই স্কিম বাস্তবায়ন করা গেলে দেশের উৎপাদন খাত যেমন চাঙ্গা হবে, তেমনি কাটবে লাখো শ্রমিকের বেকারত্বের সংখ্যা। এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে। আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে এবার মাঠ পর্যায়ে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। মশার লার্ভা ও জমা পানি পাওয়া গেলে সাধারণ নাগরিকদের পাশাপাশি খোদ সরকারি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জরিমানার আওতায় আনা হবে। আজ শনিবার সকালে রাজধানীতে 3 মাসের বিশেষ ডেঙ্গু বিরোধী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর ভয়াবহতা রুখতে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। তবে এবারের অভিযানের সবচেয়ে বড় চমক, আইনের মুখোমুখি হতে যাচ্ছেন খোদ সরকারি আমলারাও। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 3 মাস ব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এডিসের বংশবৃদ্ধির জন্য দায়ী কোনো সরকারি দপ্তর হলে তার খেসারত দিতে হবে সেই প্রতিষ্ঠানের শীর্ষ বা বড় কর্মকর্তাকে।
ডেঙ্গু প্রতিরোধে আগামী 2-3 দিনের মধ্যে মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, অতীতে ডেঙ্গু বিরোধী অভিযানে কেবল সাধারণ জনগণের বাসাবাড়ি বা সাধারণ ভবনে জরিমানা করার একমুখী প্রবণতা দেখা গেছে। কিন্তু এবার সরকারি অফিসগুলোকেও সমান জবাবদিহির আওতায় আনায় তা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দেন, শুধু আইন বা জরিমানা দিয়ে ডেঙ্গু মুক্ত সমাজ করা সম্ভব নয়, যদি না নাগরিকেরা নিজেরা সচেতন হন। আগামী 3 মাস দেশজুড়ে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবেন এবং লার্ভা পেলেই ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক সাজা দেবেন। প্রশাসনের এই কঠোর জিরো টলারেন্স নীতি এবং জনগণের শতভাগ সচেতনতাই পারে আসন্ন দিনগুলোতে ডেঙ্গুর করাল গ্রাস থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।